প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আম আদমি পার্টির মতো অবস্থা হবে তৃণমূলের, নির্মম বলে কড়া আক্রমণ মোদির। ফের অস্বস্তিতে তৃণমূল, মুখ্যমন্ত্রীর সভার আগেই উত্তরে দলীয় ভাঙন, দলে দলে যোগ বিজেপিতে। বেঁধে দেওয়া হলো কাজের সীমা, শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল সংসদ। এসআইয়ের নথি হিসাবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। লাইন দেওয়ার দিন শেষ, এসআইয়ের এই শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিতর্কে তৃণমূলের আদিবাসী সেলের চেয়ারম্যান। বিহারের পর বাংলাতেও শেষ হবে মহাজঙ্গলরাজ, সিঙ্গুরে মোদির মেগা সভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী। দুই স্ত্রী থাকার পরও লিভ ইন, তাকেই মেরে জ্বালিয়ে দিলেন অবসরপ্রাপ্ত রেলকর্মী, হইচই যোগী রাজ্যে। ইরানে অশান্তি চরমে, সর্বোচ্চ নেতাকে নিশানা মানেই যুদ্ধ ঘোষণা, আমেরিকাকে হুঁশিয়ারি তেহরানের। হয় ভারতে খেলো, নয়তো বদলি টিম আনা হবে, বাংলাদেশকে চূড়ান্ত প্রস্তাব আইসিসির। আদালতের চাপে দীর্ঘ বঞ্চনার অবসান, ফেব্রুয়ারিতেই চালু হতে পারে 100 দিনের কাজ। জমা দেওয়া তথ্যে অসঙ্গতি, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে শুনানিতে ডাকল কমিশন। মোদির সভায় শিল্পের নীরবতা, দুর্নীতিতেও নেই আক্রমণ, কেন প্রশ্নে বাংলা, পাল্টা তোপ দিলীপের। হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদনের অনুমতি দিল হাইকোর্ট। প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ, ধর্নায় বসছেন বিজেপি বিধায়ক, চিঠি মুখ্যমন্ত্রীকেও। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, নথি জমায় রসিদও দিতে হবে কমিশনকে। এসএসসি মামলায় বয়সে ছাড় নয়, এখনই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, কাদের ছাড় আপাতত বাতিল। জম্মুতে সন্ত্রাসবাদীদের খোঁজ এখনও চলছে, সেনা অভিযান, পাহাড়ি জঙ্গলে আত্মগোপন করে রয়েছে জৈশ জঙ্গিরা। বেলডাঙ্গা অশান্তিতে এবার সেনা নামানোর আর্জি, জনস্বার্থ মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। শাহের মন্ত্রকে আবেদন করতে হবে, হুমায়ুনকে হাইকোর্টেও গিয়েও লাভ হলো না। এসআইএন নিয়ে ফের শাসানি তৃণমূল নেতার, এবার বিজেপির ছাল চামড়া তুলে নেওয়ার নিদান, তুঙ্গে বিতর্ক। আমি বারবার চিঠি লিখি, মুখ্যমন্ত্রী চিঠি পড়েন না, বাংলার জ্বলন্ত সমস্যা নিয়ে গর্জে উঠলেন মোদি। সিঙ্গুরে সভা করলেও শিল্প নিয়ে নীরব মোদি, সিপেমূল ছেকে ধরতেই আচ্ছা মতো দিলেন সুকান্ত। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। দেশ এখন গেরুয়াময় হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের মতো জায়গাতেও পৌরসভা নির্বাচনে লক্ষ্য করা গিয়েছে গেরুয়া ঝড়। গতকাল 26 নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারকে সরানোর জন্য একের পর এক রাজ্যের প্রসঙ্গ তুলে ধরলেন তিনি, যার মধ্যে ছিল রাজধানী দিল্লির প্রসঙ্গ। সেখানে এককালে ছিল আম আদমি পার্টি, তারাও তৃণমূলের মতো সেই দিল্লিতে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প যাতে মানুষের কাছে না পৌঁছায় তার চেষ্টা সবসময় করতেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী। আর যারা মানুষের কাছে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা দান করে তাদেরকে মানুষ উপযুক্ত শাস্তি দেয় বলেও বুঝিয়ে দিয়ে দিল্লির মতো পশ্চিমবঙ্গেও নির্মম তৃণমূল সরকারকে সাধারণ মানুষ বিদায় দেবেন বলেই আহ্বান জানালেন নরেন্দ্র মোদী। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি, দিল্লির মতো জায়গাতেও তারা আম আদমি পার্টিকে সরিয়ে ক্ষমতা দখল করেছে, ব্যতিক্রম একমাত্র পশ্চিমবঙ্গ। তাই 2026-এ বাংলা দখল যে তাদের একমাত্র টার্গেট তা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। দুদিনের বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রীও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরছেন বাংলায় পরিবর্তনের কথা। গতকাল সিঙ্গুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে দিল্লির প্রসঙ্গ তুলে ধরে সেখানে যেভাবে কেন্দ্রীয় প্রকল্পে একসময় আম আদমি পার্টি সরকার বাধা দিত, ঠিক সেভাবেই তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে এখন কেন্দ্রীয় প্রকল্প পৌঁছে দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। তবে এ ব্যবস্থা সাধারণ মানুষই বদলে দিয়ে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনবেন বলে নিশ্চিত স্বয়ং প্রধানমন্ত্রী। এদিন সিঙ্গুরের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখানেই তিনি বলেন দেশের ভোটাররা এখন জেগে গিয়েছেন, যারা উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন তারা প্রত্যেকে শাস্তি পাচ্ছেন। দিল্লিতেও এমনই একটি সরকার ছিল যারা কেন্দ্রীয় প্রকল্পকে কার্যকর হতে দিত না।
আমরা তাদের বলতাম গরিবদের চিকিৎসার জন্য আয়ুষ্মান প্রকল্প চালু করো, কিন্তু তারা শুনতো না, শুধুমাত্র রাজনৈতিক হিসাব নিকাশ করতে ব্যস্ত থাকতো। সেই জন্য দিল্লিবাসী তাদের সরিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষও স্থির করে নিয়েছে তারাও তৃণমূলের নির্মম সরকারকে সবক শেখাবেন এবং বিজেপি সরকার তৈরি করবেন। ফের অস্বস্তিতে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সভার আগেই উত্তরে দলীয় ভাঙন, দলে দলে যোগ বিজেপিতে। মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি জেলা সফরের মাঝেই উত্তরবঙ্গের রাজনীতিতে বড় সড় উত্তেজনা। ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়িতে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরে বিজেপিতে যোগ দিলেন 150-এরও বেশি পরিবার। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিন্নাগুড়িতে বিজেপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন। ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়িতে শনিবার সন্ধ্যায় বিজেপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক শক্তি প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টি। আলিপুরদুয়ার জেলা সভাধিপতি মিঠু দাস ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কয়েকশো বিজেপি কর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানেই ঘটে যায় বড় রাজনৈতিক ঘটনা। দীর্ঘদিনের তৃণমূল নেতা উমেশ যাদব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার সঙ্গে পাপ্পু শর্মা সহ মোট 150-টিরও বেশি পরিবারের সদস্য বিজেপিতে নাম লেখান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সহসভাধিপতি পুনিতা ওরাও লাকরা, প্রবীণ নেতা রামবিলাস গোয়াল, অরুণ কুমার সিং মণ্ডল, সম্পাদক রাহুল ওরাও, সন্তোষ মিশ্র, বিজেপি বুথ সভাপতি বিষ্ণু রায়, পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহার, মণ্ডল সভাপতি শান্তি মাহাতো, বুবাই নন্দী ওরফে কৌশিক নন্দী, বিনেশ লাকরা, সুনীল মুন্ডা ও খুশবু মিশ্র প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতার অভিযোগ তোলেন। তাদের দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের সরকার পরিবর্তন অনিবার্য। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ কুমার সিং বলেন, নির্বাচনের আগে এই ধরনের খেলা হয়, যায় আসে। উমেশ যাদব ভালো নেতা ছিলেন, নেতৃত্বের সঙ্গে কথা হবে। তৃণমূল একটা বড় পরিবার, অনেকে পদের লোভে যোগ দেন, লাভ ক্ষতির হিসেব নয়, আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনার। অন্যদিকে উমেশ যাদব বলেন, আমার বিন্নাগুড়ি ছেড়ে চলে যাওয়াটা ভালো সিদ্ধান্ত ছিল না, দলের অগ্রগতির জন্যই ফেরত এসেছে। আমি চাই 26-এ আমাদেরই সরকার হোক। উল্লেখ্য, উমেশ যাদব আগে বিজেপিতে ছিলেন, পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই যোগদান প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি মিঠু দাস বলেন, আজ পরিষ্কার তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মানুষের সরকার গঠন করতেই ওরা বিজেপিতে যোগদান করেছেন। এসআইয়ের নথি হিসেবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। ভেরিফিকেশনের ক্ষেত্রেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি, এমনই জানিয়েছেন নির্বাচন কমিশন। এ নিয়ে এদিন বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, এসআইয়ের নথি হিসেবে গণ্য করতে হবে অ্যাডমিট কার্ডকে। এসআইয়ের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচনার নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল, কিন্তু তা নাকচ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বলা হয়েছিল, ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। কমিশনের বক্তব্য ছিল, তারা মনে করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন করা সম্ভব নয়। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নির্বাচন কমিশন শুনানির সময় গ্রহণ করছে না বলে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কোর্টের মধ্যে আজও বলেন। সুপ্রিম কোর্ট মাধ্যমিকের সেই অ্যাডমিট কার্ডকে আজ মান্যতা দিয়েছে, বলেছে অ্যাডমিট কার্ডকে বিবেচনা করতে হবে। এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা বলছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না, আমরা বলছি পশ্চিমবঙ্গে এটা নেই। পশ্চিমবঙ্গে অ্যাডমিট কার্ডের মধ্যেই নম্বর রয়েছে, কোনো সার্টিফিকেটে জন্ম তারিখ থাকে না। বিচারপতিরা তাতে সম্মতি দিয়েছেন। সৌভাগ্যবশত বাঙালি বিচারপতিরা ছিলেন, তারা জানেন সার্টিফিকেটে কি রয়েছে। তারা বলে দিলেন, সার্টিফিকেটে যে জন্ম তারিখ রয়েছে তা গ্রহণ করতে হবে। এদিকে এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা রয়েছে সেটা প্রকাশ করা হোক বলে দাবি তোলা হয়েছিল তৃণমূলের তরফে। সুপ্রিম কোর্টের কাছেও একই দাবি জানিয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে, আগামী 3 দিনের মধ্যে প্রত্যেকটি ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে 1,36,00,000 যে নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির সেটা প্রকাশ করতে হবে। এই নোটিশ দেওয়ার আরও 10 দিন পর যাদের নাম রয়েছে তাদের নোটিশ দিতে হবে, ডাকা হবে, শুনানির সুযোগ দিতে হবে। তৃণমূলের দ্বিতীয়
দ্বিতীয় দাবি ছিল বুথ লেভেল এজেন্টদের শুনানি চলাকালীন অনুমতি দিতে হবে, সেটা নির্বাচন কমিশন বারণ করে দিয়েছিল। আজও সুপ্রিম কোর্টে যুক্তি দেয় যে যদি সব রাজনৈতিক দলের বিএলওদের অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তাদের মধ্যে হাতাহাতি তর্ক বিতর্ক হবে, সেটা তারা চাইছেন না। সুপ্রিম কোর্টে এক্ষেত্রে তৃণমূলের আংশিক জয় হয়েছে বলা যেতে পারে। বলা হয়েছে কোনো ব্যক্তিকে শুনানিতে ডাকা হলে তিনি আইনজীবী পরিবারের সদস্য এমনকি পার্টির বিএলওকেও প্রতিনিধি হিসেবে নিয়ে যেতে পারেন সহযোগিতার জন্য, তবে সেটার জন্য লিখিত সম্মতি নিয়ে যেতে হবে তাকে যে তার সঙ্গে তিনি ওই ব্যক্তিকে নিয়ে এসেছেন। হয় ভারতে খেলো নয়তো বদলি টিম আনা হবে। বাংলাদেশকে চূড়ান্ত প্রস্তাব আইসিসির। সময় ফুরোচ্ছে, সিদ্ধান্তের জানলা ক্রমশ ছোট হচ্ছে, আর সেই ক্রমবর্ধমান চাপেই এবার সরাসরি কড়া বার্তা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 2026 টি-20 বিশ্বকাপে ভারতে খেলতেই হবে, নচেত বাংলাদেশের জায়গায় অন্য দল নামানোর পথও খোলা রয়েছে আইসিসি। সূত্রের খবর, বাংলাদেশে ক্রিকেট বোর্ডকে 21 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। তার মধ্যে স্পষ্ট অবস্থান না নিলে টুর্নামেন্টের কাঠামো অবিকৃত রেখে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। কেন এই চরম অবস্থান? সমস্যার মূলে বিসিবির অনিচ্ছা। 2026 টি-20 বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ ম্যাচ হওয়ার কথা ভারতের মাটিতে, কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, কিন্তু বাংলাদেশ বোর্ড শুরু থেকেই জানিয়ে দিয়েছে তারা নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে রাজি নয়। বিকল্প হিসেবে প্রথমে ভেন্যু, পরে গ্রুপ বদলি করে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাবও দেয় বিসিবি। এত কিছুর মধ্যে আইসিসির অবস্থান একেবারে উল্টো। সংস্থার মতে এত অল্প সময়ে টুর্নামেন্টের কাঠামো বদলানো অসম্ভব। শুধু তাই নয়, এমন দৃষ্টান্ত তৈরি হলে ভবিষ্যতে যে কোনো দল আগামী দিনে একই দাবি তুলতে পারে। ফলে এবার সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ভারতে খেলতেই হবে, না হলে বিশ্বকাপে নামা অনিশ্চিত। আইপিএল থেকে শুরু করে সংকটের শিকড় কোথায়? এই সংঘাত হঠাৎ তৈরি হয়নি। সূত্র বলছে উত্তেজনার শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের চুক্তি বাতিলের নির্দেশ দেয়। এরপরে বিসিবি জরুরি বৈঠক ডেকে আইসিসিকে চিঠি পাঠায়। সেখানে তারা ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি পাকিস্তানের ক্ষেত্রে ইতিমধ্যেই কাজে লাগানোর হাইব্রিড মডেলের উদাহরণ তুলে ধরে। পরিস্থিতি আরও ঘোরালো হয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধকে কেন্দ্র করে। একই সঙ্গে দেশের ক্রিকেট মহলেও অস্থিরতা ছড়ায়। বিসিসিবির ডিরেক্টর এম নাজমুল ইসলাম খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিদ্রোহের মুখে তাকে সরিয়ে দিতে হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের বয়কটের হুমকিও শিরোনামে চলে আসে। কোন পথে বাংলাদেশ ক্রিকেট? এই অবস্থায় প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল প্রকাশ্যে বিসিবিকে সতর্ক করেছেন। তার কথায়, আজকের সিদ্ধান্ত আগামী 10 বছরের বাংলাদেশ ক্রিকেটকে প্রভাবিত করবে। আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে আইসিসির তরফ থেকেও দরজা এখনও পুরোপুরি বন্ধ নয়। প্রতিনিধি দল ঢাকায় গিয়ে আলোচনা করেছে, তবে বার্তা পরিষ্কার, সূচি কোনো অবস্থাতেই বদলানো হবে না। সময় দ্রুত এগোচ্ছে, ফেব্রুয়ারি থেকেই বিশ্বকাপ। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত অনড় থাকে তাহলে প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশকে বিশ্বকাপ থেকে বাদ পড়তে দেখা যেতে পারে। সিঙ্গুরে সভা করলেও শিল্প নিয়ে নীরব মোদি। সিপে মূল ছেকে ধরতেই আচ্ছা মতো দিলেন সুকান্ত। সিঙ্গুরে টাটারা চলে যাওয়ার প্রায় 17 বছর পর গতকাল সেখানে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিঙ্গুরবাসী তো বটেই, রাজ্যবাসীরও নজর ছিল সেই দিকে। সকলেই প্রত্যাশা করেছিলেন যে প্রধানমন্ত্রী যখন সিঙ্গুরে আসছেন, যখন সামনেই বিধানসভা নির্বাচন, তখন তিনি প্রত্যাশা পূরণ করে শিল্প সম্ভাবনার ব্যাপারে বড় কোনো বার্তা দেবেন। কিন্তু সিঙ্গুরের মাটিতে তাদের ফিরে আসা বা শিল্প স্থাপনের ব্যাপারে তেমন কোনো কথাই শোনা গেল না প্রধানমন্ত্রীর বক্তব্যে, যার ফলে অনেকেই হতাশ বলেই দাবি করা হচ্ছে। এমনকি সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস এবং তৃণমূলের পক্ষ থেকেও এ বিষয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা হচ্ছে। তবে সিপিএমুল যতই গোটা বিষয়টিকে নিয়ে আসর মাতানোর চেষ্টা করুক না কেন, পাল্টা প্রধানমন্ত্রী কেন সিঙ্গুরের মাটিতে এসেও শিল্প নিয়ে কিছু বললেন না তা নিয়ে যখন তারা একটি বিভ্রান্তি প্রচার করার চেষ্টা করছে, তখন চাচা ছোলা জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গতকাল সিঙ্গুরে দীর্ঘ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অনেকেই প্রত্যাশা করেছিলেন যে তিনি শিল্প নিয়ে সিঙ্গুরের মতো জায়গায় বড় কোনো বার্তা দেবেন, কারণ সামনেই যখন বিধানসভা নির্বাচন আছে তখন মানুষের প্রত্যাশা পূরণে তিনি টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার কোনো কথা হয়তো তার বক্তব্যে বলতে পারেন। কিন্তু সেরকম কোনো কথা প্রধানমন্ত্রী বলেননি, জন্য তৃণমূল থেকে শুরু করে সিপিআইএমের পক্ষ থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। তারা বলতে শুরু করেছেন যে বিজেপি কোনোদিনই মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন না। তাই প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসেও শিল্প স্থাপনের ব্যাপারে তেমন কোনো কথা
কথাই বললেন না। তবে দেশের প্রধানমন্ত্রী কেন এই বিষয় নিয়ে কথা বলবেন তা নিয়ে পাল্টা যুক্তি দিচ্ছে বিজেপি। আর সেই কথা বলতে গিয়েই সিপিএম মূল যে ধরনের কুৎসা এবং অপপ্রচার করে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে খাটো করার চেষ্টা করছে তার জবাব দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন বাম এবং তৃণমূলের পক্ষ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে, মোদীর বক্তব্যে কেন সিঙ্গুরের প্রসঙ্গ উঠে এলো না, কেন শিল্প স্থাপনের বিষয়টি তিনি তুলে ধরলেন না, সে বিষয়ে সুকান্তবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সিঙ্গুরের জন্য তো প্রধানমন্ত্রীর দরকার নেই, আমরা আছি, আমরা ঠিক করব কোথায় শিল্প হবে, বাংলার নেতারা ঠিক করবেন। আমি তো সবার প্রথমেই বলেছি, আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি, সিঙ্গুরে টাটাদের আমরা ফিরিয়ে আনব। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক কথাই বলেছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী তো অনেক বড় মাপের ব্যাপার, তিনি তার মুখ, তার জনপ্রিয়তা দেখে বাংলার ভোট হবে, তা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু বাংলার নেতারা জানেন বাংলার মাটির পরিস্থিতি, বাংলার মানুষের প্রত্যাশা, তাই প্রধানমন্ত্রীর কাছে তারা ক্ষমতায় এসে সেই সমস্ত দাবি তুলে ধরবেন। আর সেই অনুযায়ী সেই প্রত্যাশা নিশ্চিতভাবে বাংলার মানুষের পূরণ হবে। তাই জন্য প্রধানমন্ত্রীকে আলাদাভাবে তার বক্তব্যে শিল্প স্থাপন হবে, এটা বলার কোনো বিষয় নেই। আর রাজ্য বিজেপির নেতারা যখন বলছেন যে ক্ষমতায় এলে তারা সিঙ্গুরে টাটাকে নিয়ে এসে দেখাবেন, তখন নিশ্চিতভাবেই তাদের ওপর ভরসা রাখলেই আসল কাজটি হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর বক্তব্যে সিঙ্গুরের শিল্প সম্ভাবনার প্রসঙ্গ আসেনি বলে যারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন তাদের পাল্টা যুক্তি দিয়ে চাপে ফেলে দিলেন সুকান্ত মজুমদার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শাহের মন্ত্রকে আবেদন করতে হবে হুমায়ুনকে, হাইকোর্টে গিয়েও লাভ হলো না। বেলডাঙ্গার ঘটনার পর হাইকোর্টের দ্বারস্থ হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। Z+ নিরাপত্তার দাবি জানিয়ে আদালতে গিয়েছেন হুমায়ুন। তার অভিযোগ, রাজ্য সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ, প্রাণের ঝুঁকি রয়েছে বলেও দাবি করেছেন তিনি। আজ সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ছিল মামলার শুনানি। বিচারপতি তাকে স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদন করতে বলেছেন। সম্প্রতি ভিন রাজ্যে এক বাঙালি শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। গত শনিবার বিক্ষোভস্থলে যান হুমায়ুন কবির। সেখানে গিয়ে তাকে এই বিক্ষোভের মুখে পড়তে হয়। কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে যান তিনি। এর আগে ব্রিগেড পরিদর্শনে গিয়েও একইভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। তৃণমূল কর্মীরা সেখানে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এসব ঘটনার কথা জানিয়েই আদালতে নিরাপত্তার আবেদন করেছিলেন হুমায়ুন। আপাতত কিছুদিনের জন্য নিরাপত্তা দেওয়া হোক, এই আর্জি জানিয়েছেন বিধায়ক। বিচারপতি শুভ্রা ঘোষ বলেছেন, যারা নিরাপত্তা দেবে তারাই ঠিক করবে থ্রেট কতটা, তারপরই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানোর কথা বলেছেন বিচারপতি। হুমায়ুনের আইনজীবীর বক্তব্য ছিল, যতদিন পর্যন্ত না আবেদন গৃহীত হচ্ছে ততদিন নিরাপত্তা দেওয়া হোক। সেই আর্জিতে সাড়া দেয়নি আদালত। নতুন দল গঠনের পর হুমায়ুন ব্রিগেডে একটি সভা করার কথা বলেছেন, অনুমতি নিতেও গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তিনি অনুমতি পাননি বলেই জানিয়েছেন। মুর্শিদাবাদেই সভা করবেন হুমায়ুন কবির। আদালতের চাপে দীর্ঘ বঞ্চনার অবসান, ফেব্রুয়ারিতেই চালু হতে পারে 100 দিনের কাজ। দীর্ঘ টানাপোড়েন, আইনি লড়াই ও কেন্দ্র রাজ্য টানাপোড়েনের আবহে অবশেষে রাজ্যে ফের চালু হতে চলেছে 100 দিনের কাজ। ইঙ্গিত স্পষ্ট, ফেব্রুয়ারি থেকেই মাঠে নামতে পারে প্রকল্প। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে সমস্ত জেলাকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ ইতিমধ্যেই জেলা প্রশাসনের হাতে ঘুরে পৌঁছে গিয়েছে ব্লক স্তরে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য পঞ্চায়েত দপ্তরের 100 দিনের কাজের ভারপ্রাপ্ত কমিশনার সম্প্রতি প্রত্যেক জেলার জেলাশাসককে চিঠি পাঠান। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, দ্রুত লেবার বাজেট তৈরি করে রাজ্যে পাঠাতে হবে। সেই অনুযায়ী বিডিওদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের এক আধিকারিক জানান, নতুন নির্দেশিকা মেনে কাজের ধরন ও প্রকল্প নির্বাচন করতে বলা হয়েছে। আগের মতো আর সব প্রকল্প চলবে না। কেন এতদিন বন্ধ ছিল কাজ? দেশের অন্যান্য রাজ্যের যেখানে নিয়মিত চলেছে মহাত্মা গান্ধী NRGS প্রকল্প, সেখানে বাংলায় দীর্ঘদিন ধরেই কার্যত বন্ধ ছিল এই প্রকল্প। কেন্দ্রের অভিযোগ ছিল দুর্নীতি, রাজ্যের দাবি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার দায় চাপিয়ে গোটা রাজ্যকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত স্পষ্ট জানায়, কোনো কেন্দ্রীয় প্রকল্প থেকে একটি রাজ্যের উপভোক্তাদের এভাবে বাদ দেওয়া যায় না। তবুও কাজ শুরুর বিষয়ে গড়িমসি চলছিল। অবশেষে 16ই জানুয়ারি রাজ্য পঞ্চায়েত দপ্তরের কমিশনারের চিঠিতে ফের কাজ শুরুর ইঙ্গিত মিলেছে। করা সময়সীমা বেঁধে দিল রাজ্য। নতুন নির্দেশিকা অনুযায়ী 21শে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত স্তরে সম্ভাব্য প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে। 22শে জানুয়ারি বিশেষ গ্রাম সভায় তা পাশ করাতে হবে। 27শে জানুয়ারি ব্লক স্তরে অনুমোদনের পর জেলায় পাঠাতে হবে। 30শে জানুয়ারি জেলার তরফে রাজ্যে তালিকা পাঠানো বাধ্যতামূলক। 2রা ফেব্রুয়ারি রাজ্য স্তরে প্রকল্প নথিভুক্তির শেষ সময়। এই সময়সীমা মানতে না পারলে প্রকল্প অনুমোদনে সমস্যা হতে পারে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত। নতুন নিয়মে কী বদলাচ্ছে? এবার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একাধিক কড়াকড়ি আরোপ করা হয়েছে। 20 লক্ষ টাকার বেশি কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। একটি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে 20টির বেশি প্রকল্প চলবে না।
জেলা শাসক বা জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর অনুমোদন বাধ্যতামূলক। স্থায়ী সম্পদ সৃষ্টি না হয় এমন কাজ এড়াতে হবে। পুকুর খনন, সেচ খাল সংস্কার বা মাটি কাটার মতো কাজ অ্যাকশন প্ল্যানে রাখতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যে ফের 100 দিনের কাজ চালুর প্রস্তুতি শুরু হলেও এবার প্রশাসনিক নজরদারি যে অনেক বেশি করা তা স্পষ্ট। এখন দেখার নিয়মের জালে আটকে না গিয়ে আদৌ কত দ্রুত কাজ পান গ্রাম বাংলার শ্রমিকরা। মোদির সভায় শিল্পের নীরবতা, দুর্নীতিতেও নেই আক্রমণ কেন প্রশ্নে বাংলা পাল্টা তোপ দিলীপের। এ প্রশ্নের জবাবে বিজেপি নেতা দিলীপ ঘোষের পাল্টা কটাক্ষ। যেখানে সিবিআই তদন্ত চলছে, ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছেন মুখ্যমন্ত্রী, সেখানে প্রধানমন্ত্রীকে আর কি বলতে হবে? বাংলার মানুষ কি অন্ধ নাকি? দিলীপের দাবি, শিল্প আসার আগে সবচেয়ে জরুরি আইন শৃঙ্খলা। প্রধানমন্ত্রী আগেই বলেছেন, আগে আইন শৃঙ্খলা ঠিক হবে তবেই শিল্প আসবে। সরকার বদল না হলে শিল্প সম্ভব নয়। এখন শিল্পের বেসিক জায়গা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। এ প্রসঙ্গে তুলনা টেনে আনেন উড়িষ্যার সঙ্গেও। তার বক্তব্য, উড়িষ্যায় সরকার বদলের 1.5 বছরের মধ্যেই সিস্টেম বদলে গেছে। শিল্পপতিরা এখন বাংলার বদলে ওখানেই যাচ্ছেন, কারণ সেখানে শিল্পের উপযুক্ত পরিবেশ আর আইন শৃঙ্খলা আছে। মোদির দুদিনের কোনো সভাতেই দেখা যায়নি দিলীপ ঘোষকে। এ নিয়ে আগেই তিনি জানিয়েছিলেন, দল যেখানে দায়িত্ব দেয় সেখানেই তিনি থাকেন। রবিবার তার ব্যাখ্যা, এয়ারপোর্টে ছিলাম মোদিজিকে সি অফ করতে। মোদি বলছেন রাজ্য সরকার বদলাতে হবে, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি বদলাবে। এই দ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপের স্পষ্ট কথা, তৃণমূল নিজেরা বদলাতে পারবে না, ওদের সেই ক্ষমতা নেই, তাই সাধারণ মানুষই এবার সরকার বদলাবে। অভিষেকের সব আসন জয়ের দাবিকেও গুরুত্ব দিতে নারাজ দিলীপ। তার মন্তব্য, ভোট গণনা না হওয়া পর্যন্ত প্রত্যেকবারই কথা বলা হয়, দেখা যাক এবারের নির্বাচনে কে খেলা খেলবে। এরই মধ্যে বেলডাঙ্গায় পরপর 2 দিন সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন দিলীপ। তার কটাক্ষ, এই সরকার যেভাবে গুন্ডারাজকে মদত দিয়েছে তাতে পুলিশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা মাটিতে মিশেছে। পুলিশের অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশ্ন হচ্ছে, পুলিশকে বাঁচাবে কে? সরকার পাশে নেই, মানুষও পাশে নেই, ওদেরও তো সংসার আছে। এত ঝামেলা হচ্ছে, পুলিশের মুভমেন্ট কোথায়? রাষ্ট্রবিরোধী কাজ হচ্ছে অথচ পুলিশ নির্বাক দর্শক। মুখ্যমন্ত্রী নিজেই আইন মানেন না, সাধারণ মানুষ মানবে কেন? আর সবশেষে ঝামেলা হলে লাঠিচার্জ পড়ে সাধারণ মানুষের ওপরেই।